অনেকে অভিযোগ করেন যে আসলে কবিতায় সর্বজনীনতার অভাব রয়েছে, যে কারণে কবিতাকে কেউ বর্তমান সময়ে গ্রহণ করেন না সহজভাবে এবং কবিতার পাঠক কম। কবিতার যত সংকট রয়েছে এখন আমি যদি বলার চেষ্টা করি, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আমি একমত যদি বলা হয় সর্বজনীন রূপ অর্জন করা। কিন্তু একথা সত্য যে কবিতা কখনোই সর্বজনীন হতে পারে না। একথা যদি আপনি বলেন, যে আমি যে কথাটা বলবো এখন, যে জ্ঞান বিজ্ঞান ইতিহাস চর্চা এবং গবেষণার মধ্যে আপনি দেখবেন যে সর্বজনীন কিছু বিষয় থাকে, যেগুলো সবাইকে মেনে চলতে হয়। কবিতা কিন্তু তা নয়। বিষয়টি প্রকৃতপক্ষে বিশেষ শ্রেণীর জন্য রচিত। এই কবিতাটা আপনি দেখবেন যে সাহিত্য বিশেষ শ্রেণীর ব্যক্তিবর্গ রচনা করে, অর্থাৎ যিনি কবিতা লেখেন তিনি কবিতা লেখেন, যিনি গল্পকার তিনি গল্প লেখেন বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে, বিশেষ পাঠকদের উদ্দেশ্য করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীতে আসলে সর্বজনীন বলতে কি কিছু আছে? সর্বজনীনকে আমরা যদি বলি, এটা একটা শুভঙ্করের ফাঁকিও বলা যায়। কেন? সমাজ বা রাষ্ট্রের কোনো কিছুই কিন্তু সর্বজনীন নয়। যেমন কৃষি কাজ কৃষকরা করে, কামারের কাজ করে, পিয়ন চাপরাশির কাজ পিয়ন চাপরাশি করে, জজ উকিল তাদের কাজ তারা করে, সচিব এমপি মন্ত্রী বাদশাহ প্রত্যেকেরই কাজে নিজস্ব এরিয়া রয়েছে বা স্কোপ রয়েছে। প্রত্যেকেরই কাজের বিশেষ উপকারভোগী শ্রেণী রয়েছে। যখন যার বিশেষ কাজ বা সার্ভিস নেওয়ার বা সেবা নেওয়ার প্রয়োজন হয়, তখন সে বিশেষ বস্তুটি সে ক্রয় করে অথবা সেই সার্ভিস কারো কাছ থেকে নেয়। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের রুচিকে গ্রহণ করে না, অথবা এক শ্রেণীর বিশ্বাস আচরণ অনুষ্ঠান অন্য শ্রেণীর কাছে অনেক ক্ষেত্রে কিন্তু অন্তঃসার শূন্য মনে হয়। তবে কখনো কখনো দায় পড়ে কিংবা বাধ্য হয়ে ক্ষমতাবানদের কোনো রীতিনীতি আমরা মেনে চলি, অথবা মনে না থাকলেও চুপ থাকি, মানতে না চাইলেও আমরা চুপ থাকি, প্রতিবাদ করি না। ঠিক এরকমই সাহিত্য সর্বজনীন নয়, একান্তই তার শ্রেণী বিশেষের। কীরকম আমি একটু ধরে বলার চেষ্টা করি, যে সাদা কথা যদি লিখতে যাই তাহলে সাহিত্য মাত্র শিক্ষিত জনদের একাংশ পড়ে। আচ্ছা, এবার শিক্ষিত জনদের আমরা ভাগ করি। সব শিক্ষিত জনদের কিন্তু সাহিত্য পাঠের আগ্রহ নাই। যারা আনন্দ লাভের জন্য বায়জি নাচ দেখার সুযোগ পান, কিন্তু অথবা নিছক যৌন সম্ভোগের সুযোগ পান আনন্দ লাভের উপকরণ হিসেবে, তারা কখনোই সাহিত্যের রস আস্বাদন করতে আসবেন না বা আগ্রহী না। এছাড়া আপনি যদি দেখেন যে যারা সমাজের উচ্চবিত্ত বা রাষ্ট্র পরিচালনা শুরু করে দেশের প্রধান শিল্প কারখানার মালিক পরিচালক, তাদের কাছে মনে হয় যে সাহিত্য পাঠে যেটুকু সময় ব্যয় হবে সেইটুকু সময় হলো অপচয়। তাদের সামনে যেটা মনে হবে যে গল্প কবিতা প্রবন্ধের বইয়ের চেয়ে হিসাবের খতিয়ান নেওয়া অনেক অনেক জরুরি। এ কারণে কবিকে সংবেদনশীল হলেই চলবে না। এই যে এই সমস্যাগুলো দেখেন আপনি, যারা ব্যবসায়ী তারা ব্যবসার কাজে, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্টের কাজে, যারা শিক্ষক তারা শিক্ষকের কাজে, যারা শিল্প কারখানার মালিক তারা তাদের কাজে। তো এই জন্য কবিকে সংবেদনশীলতার পাশাপাশি পাঠককেও পাঠ প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে। তাদের যদি পড়ার একান্ত প্রয়োজন হয় তাহলে তারা কি করেন? কবিতা পড়েন না, তাহলে এখন তারা করেন খবরের কাগজে রাজনৈতিক খবর পড়েন, বাণিজ্যিক খবর পড়েন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটুকু ধোঁয়াশা সেটা তারা জানার চেষ্টা করেন। তাহলে এই কবিতার পাঠক আসলে কারা হবে? এর বাইরে ছাপার অক্ষরে কিছু পাঠের সময় যদি থেকে থাকে, তার জন্য কিন্তু আপনার একটা আলাদা রুচি বা আলাদা অতিরিক্ত সময় প্রয়োজন। এবার আসি নিম্ন শ্রেণীর লোক, একেবারে নিম্ন শ্রেণী, তাদের কি অবস্থা? একেবারে যারা শ্রমিক শ্রেণী, অশিক্ষিত শ্রেণী, সাহিত্য পাঠ কি তারা করবে? আপনার কাছে কি মনে হয়? না, করবে না। তাহলে আমি এক কথা যেটা বলবো, যে সাহিত্যের অন্যান্য শাখার মতো গল্প কবিতা বা এগুলো পাঠের বিষয় নয়, গল্প হচ্ছে শোনার বিষয়। একদা আমরা দেখতাম যে বাড়ির বারান্দা বা উঠানে বসে বয়োবৃদ্ধ বৃদ্ধরা সবাই গল্প শোনাতেন। তখন মানুষের হাতে প্রচুর সময় ছিল, তারাও গল্প শুনত, এবং বিনোদনের কিন্তু তখন অন্য কোনো মাধ্যম ছিল না। এখন দেখেন যে বিনোদনের মাধ্যমের অজস্র উপকরণ তৈরি হয়েছে, এবং সেই গল্প জানা বৃদ্ধ দাদি চাচি এবং নারীরাও কিন্তু নেই। যারা এখন বৃদ্ধ তারা রূপকথার উপকথার রাজকন্যার গল্প বলার চেয়ে পাশের কৃষাণী কন্যাটির প্রেমের মজার অপেক্ষায় আছে, এবং তাদের গল্প শোনার দিন শেষ এই তরুণদের।
তাই টোটাল সাহিত্য থেকে অর্থাৎ সর্বশ্রেণীর মানুষের কাছ থেকে সাহিত্যটা একটু নির্বাসিত। সেখানে কবিতা লিখে শ্রোতাদের পাঠকদের মনোযোগ আকর্ষণ করা সেটা তো অনেক কঠিন। সোজা কথা, তাহলে এই অবস্থায় কবিতা কারা পড়বে? কবিতা তারাই পড়বে যাদের হৃদয়ে এখনো অসম্ভব কোনো বস্তুকে পাওয়ার বাসনা রয়েছে, যারা নিজের মনের ভেতর একটা কল্পনা জগৎ তৈরি করতে পারেন, যে জগতে নিজেদের মতো দৃশ্য রচনা করা যায়। বিশেষ করে লেখালেখিকে নিজেদের ব্রত হিসেবে যারা গ্রহণ করেছেন তারাই আসলে কবিতা পড়বেন। শেষ পর্যন্ত যে সত্যটা সেটা হলো এই যে কবিতা কোনো কালেই সর্বজনীন ছিল না, এখনো কবিতা সর্বজনীন নয়, এবং কবিতা চিরকালই বিশেষ শ্রেণীর জন্য। বিশেষত যারা তীব্র আবেগে থরথর করে কাঁপতে ভালোবাসেন, যারা অগ্নিকুণ্ডে বসে পুষ্পের হাসি হাসতে পারেন, সেই চরমতম সংবেদনশীল মানুষদের জন্য আসলে কবিতা। এ কারণে আমি যেটা বলবো যে এইসব বিষয়কে, এই যে আমরা যেটা বললাম দুর্বোধ্যতা, অবোধ্যতা, ছন্দের অপপ্রয়োগ বা ছন্দ ব্যবহার না করা, নিয়ম না জেনে নিয়ম ভাঙার ধোয়া তোলা, এইসব বিষয়কে আপাতত কবিতার সংকট হিসেবে বিবেচনা যদি করিও, শেষ পর্যন্ত বিশেষ অনুষঙ্গ হিসেবে যা গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে এই যে রস পিপাসুদের কাছে দুর্বোধ্যতা হচ্ছে এটা কবিতার সংকটের কারণ। আঙ্গিকের বৈচিত্র্য, ছন্দ প্রয়োগের অভাব এবং সার্বজনীনতার অভাবের কারণেই আসলে মানুষ এখন পাঠ থেকে বিমুখ হয়ে গেছে। এজন্য আপনি পাঠকের কাছে খালি সংবেদনশীল হয়ে উপস্থিত হবেন না, পাঠকের বোধগম্য ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করে পাঠকের কাছে পৌঁছে যাবেন। তবে আপাতত দৃষ্টিতে কবিতা যে বিষয়গুলোকে সংকট হিসেবে ধরা হয়েছে, রস পিপাসুদের কাছে যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে কবিতা লেখা কবিতা যায়, তাহলে সেই কবিতা পাঠযোগ্য হবে। দেখুন, আপনার কবিতা যদি ভালো হয় তাহলে ভাঙা ট্রাং থেকে যেমন আল মাহুদ ভাঙা ট্রাং নিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেমন জীবন দাসের আর ফেলে দেওয়া পাণ্ডুলিপি থেকে তার কবিতা উদ্ধার হয়েছে, ঠিক তেমনি আপনার কবিতা উদ্ধার হবে। তাই অযথা যশ প্রার্থী হওয়ার কোনো মানে হয় না। আসুন এই কবিতার সংকটগুলো নিয়ে আমরা নিজেরা প্রশ্ন করার চেষ্টা করি এবং অল্প সময় যশ প্রার্থী হওয়ার যে মনোভাব সেটা পরিত্যাগ করি। চিন্তাসূত্রের সকল দর্শক এবং শ্রোতাদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আলোচনা শোনার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ সবাইকে। আগামী সপ্তাহে হতে পারে অন্য কোনো বিষয় নিয়ে আমি শামস আরিফিন আবার আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত শুভকামনা।